এখন যে সত্যি ঘটনাটা শুরু করছি সেটা উত্তরপ্রদেশের লখনৌ মালিহাবাদ নামের একটা জায়গা। সেখানে শারদা সহায়ক নেহের নামের একটা নদী। স্থানীয় লোকজনেরা সকালবেলায় 7টার সময় 14 নভেম্বর 2013 একটা বাইক পড়ে থাকতে দেখে সেই নদীতে। খুব ভালোভাবে দেখলে দেখা যায় যে কিছু দূরে একটা বডিও পড়ে আছে সেই নদীর জলে। সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজনেরা ওখানকার যে প্রধান, নাম ছিল রাজেশ, তাকে খবর দিয়েছিল। রাজেশ খবর দিয়েছিল থানাতে। থানা থেকে পুলিশের টিম চলে আসে। সেই বডিটাকে, সেই ভেসে থাকা বাইকটাকে তুলে নেওয়া হয়েছিল। তোলার পরে বাইকের কিছু কাগজপত্র পাওয়া গেছিল। সবটা খুব ভালোভাবে পুলিশ টিম যখন দেখে তখন জানতে পেরেছিল যে যে জলে পড়েছিল সেই মৃত মানুষটার নাম হচ্ছে উমেশ কানোজিয়া। সে ওই এলাকার একজন বেশ বিখ্যাত যুব নেতা, জেলা পঞ্চায়েতের একজন সদস্য। বয়স তার 26 বছর। কেন, কিভাবে সেই জলে এসে পড়লো, হয়তো একটা অ্যাক্সিডেন্টের ঘটনা, এটাই প্রথম দেখায় মনে হয়েছিল। কারণ তার বাইক, সে দুজনেই জলের মধ্যে পড়ে গেছিল। পরবর্তীকালে যখন পোস্টমর্টম হয় তখন বোঝা যায় যে না, এটা কোনো অ্যাক্সিডেন্ট নয়। মৃতর গলায় ছিল দড়ির দাগ। দড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আগে তাকে শেষ করে ফেলা হয়েছিল, তারপরে জলে ফেলে দেওয়া হয়েছিল। তার গাড়িতে যে কাগজপত্র বা গাড়ির নম্বর সবকিছু ভালোভাবে খতিয়ে দেখার পর যার গাড়ি, তার একটা ঠিকানা পাওয়া গেছিল, লখনৌ একতা নগর। একটা হাউস নম্বরও ছিল। সেই নম্বর দেখে পুলিশ টিম সেখানে চলে গেছিল। সেখানে যাওয়ার পরে শশিকলা নামের এক মহিলাকে জানানো হয়েছিল যে এই ধরনের একটা বডি পাওয়া গেছে, যার নাম উমেশ। সঙ্গে সঙ্গে শশিকলা কাঁদতে শুরু করেছিলেন। শশিকলা জানিয়েছিলেন যে মারা গেছে সে তার দিদির ছেলে। শশিকলা সম্পর্কে তার মাসি হয়। সেই ছেলেটা মাসির বাড়িতে থেকে পড়াশোনা করত, এলএলবি করছিল। সেই সঙ্গে প্রথমে সে ছাত্র রাজনীতি, পরবর্তীকালে সে পঞ্চায়েত থেকে, পরে জেলা পরিষদ থেকে ভোটে দাঁড়িয়েছিল, জিতেছিল। সে বিজেপি পার্টির একজন ভীষণ অ্যাক্টিভ মেম্বার ছিল। এলাকার সব লোকজন তাকে চিনত। তাদের জন্য, তাদের সাহায্যের জন্য সে সব সময় তৎপর থাকতো, ভালো কাজ করত। সেই জলেই খোঁজাখুঁজির পর তার ফোনটাও বের করা হয়। ফোনের সমস্ত কল ডিটেল, সমস্ত ফটো ইত্যাদি রিকভার যখন করা হয় তখন দেখা যায় যে তার সাথে আশা নামের কোনো এক মেয়ে প্রত্যেক দিন ঘন্টার পর ঘন্টা কথা হতো। যেদিন সে ওই জলে এসে পড়েছিল, মানে 13 নভেম্বর 2013, সেদিনও লাস্ট কল কিন্তু ওই আশার সাথেই তার নম্বরে হয়েছিল। এবার পুলিশ ওই আশার খোঁজ করছিল। এবার আশাকেও পাওয়া যায়। আশার জিজ্ঞাসাবাদ হয়। জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে আশা উত্তরপ্রদেশের উন্নাবের বাসিন্দা। তার মা ফারঘানা নামের ওই এলাকার প্রধান। মায়ের নাম মহেশ্বরী কানোজিয়া আর বাবার নাম প্রকাশ কানোজিয়া। যদিও মা ওই এলাকার গ্রামের প্রধান, কিন্তু বাবাই কাজ দেখাশোনা করেন। মা একজন গৃহবধূ হিসাবেই থাকেন। পার্টির বিভিন্ন কাজে উমেশ তাদের হেল্প করত। তাদের বাড়িতে 2-3 দিনের মধ্যে একবার সে অবশ্যই আসত।
তাদের মেয়ের সাথে কিভাবে ওই উমেশের সম্পর্ক তৈরি হয়েছে ইত্যাদি এই মেয়েটাকে, তার মা বাবাকে, তার আশেপাশের প্রতিবেশীদেরকেও জিজ্ঞাসাবাদ হয়। জিজ্ঞাসাবাদে যেটা জানতে পারা যায় সেটা হচ্ছে ওই ভদ্রলোক আর ভদ্রমহিলার 3 মেয়ে 2 ছেলে। সব থেকে বড় 2জন ছেলে, তারপরে আশা, উষা আর নিশা, 3 বোন। বড় 2জন ছেলে মুম্বাইতে থাকতো, মুম্বাইতেই কাজ করত, তাদের ফ্যামিলিও মুম্বাইতে তাদের সাথে থাকতো। এই ঘটনাতে তাদের কোনো যোগদান নেই, সেই জন্য তাদের ব্যাপারে আর বিশেষ কিছু বললাম না। তবে যে 3জন বোন, তার মধ্যে আশা 12 বছরের বিবাহিত জীবন ছিল 2013 সালে। আশা 3 সন্তানের মা। আশার সাথে রাজু কানোজিয়া নামের একজন ছেলের বিয়ে হয়েছিল। রাজুর ভাই, যার নাম ছিল মুকেশ, মুকেশের সাথে আশার যে বোন উষা, তার বিয়ে হয়েছিল। মুকেশ লন্ড্রি চালাতো মুম্বাই শহরে। সেখানেই সে নিজের স্ত্রী উষা আর নিজের 2 সন্তানকে নিয়ে গিয়ে রেখেছিল। তবে আশা, যার 3 ছেলে মেয়ে, তার হাজবেন্ডের ইনকাম অনেক বেশি ছিল। সে লন্ড্রি চালাতো, তবে ইন্ডিয়াতে নয়, সে দুবাইতে থাকতো, সেখানে লন্ড্রি চালাতো, প্রচুর টাকা নিজের ফ্যামিলিকে, আশাকে আর নিজের বাচ্চাদের কাছে পাঠাতো। 2 বছরে সে মাত্র 2 মাসের জন্য একবার ইন্ডিয়াতে আসতো। এইভাবে কিন্তু চলছিল। যেহেতু সে দেশের বাইরে থাকতো, আশা নিজের বিয়ের আগে তার 3জন প্রেমিক ছিল। তার মধ্যে একজন একটা গ্যারেজের মেকানিক, অন্যজন একটা অটো ড্রাইভার, আরো একজন একটা অ্যাম্বুলেন্স ড্রাইভার। 3জন তার বিয়ের আগের প্রেমিক ছিল। বিয়ের পরেও সে তাদের সাথে সম্পর্কটা পুরোপুরি ছেড়ে দেয়নি। যখন যখন সে যার সাথে সুযোগ হতো, সুবিধা হতো, তার সাথে দেখা করত, তাদের কাছ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা নিত, কারণ তার হাজবেন্ড বাড়িতে থাকতো না। আর সে বেশিরভাগ সময় হাজবেন্ডের সাথে থাকতো না। এক সময় তার হাজবেন্ডের মনে হয়েছিল যে বিদেশের মাটিতে সে আর থাকবে না, অনেক রোজগার করে ফেলেছে, সে এবার নিজের ভাইয়ের মতো মুম্বাই চলে যাবে, নিজের স্ত্রীকে, নিজের বাচ্চাদেরকে নিজের সঙ্গে রাখবে, আর রেখে সেখানে লন্ড্রির ব্যবসাই করবে। ওটাই ছিল তাদের পৈতৃক ব্যবসা। সে মুম্বাইতে নিজের ভাইয়ের এরিয়াতে গিয়ে একটা জায়গার ব্যবস্থা করে লন্ড্রি চালানো শুরু করে, নিজের স্ত্রী আর নিজের 3 ছেলে মেয়েদেরকে ডাকে। সেখানে সে চাইছিল যে তার স্ত্রী তার কাজে হেল্প করবে, যেমন তার স্ত্রীর বোন, যে তার ভাই মুকেশের সাথে যার বিয়ে হয়েছিল, দুজনে একসাথে মিলে কাজ করত। উষা সব সময় নিজের হাজবেন্ডকে প্রচুর হেল্প করত। সেই হেল্পটা রাজু নিজের স্ত্রীর কাছে চাইছিল, কিন্তু তার স্ত্রী বলে যে সে কোনো কাজকর্ম করবে না, যেহেতু সে অনেক ধনী একজন মানুষের স্ত্রী, সে আরাম করবে। এই ব্যাপারে হাজবেন্ডের সাথে তার ঝগড়া হয়। সে চলে আসে বাপের বাড়িতে নিজের 3 সন্তানকে নিয়ে। বাপের বাড়িতে আসার পরে সে কিছুতেই আর রাজুর কাছে ফিরে যেতে চাইছিল না। রাজু যখন দেশের বাইরে ছিল তখনই ভালো ছিল, রাজুর কোনো দরকারই ছিল না ফিরে আসার। এই কথা সে নিজের বাপের বাড়িতে, বিশেষ করে নিজের মাকে বলেছিল। মাকে সে কোথায় কোথায় এটাও জানিয়েছিল যে রাজুকে তার একদম পছন্দ নয়, তার কারণ রাজু দেখতে ভালো নয়, রাজুর হাইট তার হাইটের থেকে কম। কিন্তু মা বাবা তাকে অনেক বোঝায়, রূপ নিয়ে কিছু হয় না, তোমার হাজবেন্ড প্রচুর ইনকাম করে, তোমাদেরকে ভালোবাসে, তোমাদের সুযোগ সুবিধার কথা সব সময় মাথায় রাখে, এগুলোও দেখতে হবে, রূপ নিয়ে কি হবে। কিন্তু কোনোভাবেই তারা নিজেদের মেয়েকে
বোঝাতে পারে না। তার স্ত্রীর কোনোভাবেই রাজুকে ভালো লাগতো না। এদিকে পার্টির বিভিন্ন কাজে উমেশ তাদের বাড়ি যাওয়া আসা শুরু করেছিল। উমেশও এমন ধরনের একটা ছেলে ছিল, যখন যার সাথে সুযোগ হতো সে সেই মেয়ের সাথে সম্পর্ক তৈরি করত। সে যখন বারবার আশাদের বাড়িতে আসছিল, আশা মায়ের আর বাবার কাছে পার্টির বিভিন্ন দরকারে সে আশাকে লক্ষ্য করেছিল। আশার বয়স 24, বয়স খুব কম, তবে সে 3 ছেলে মেয়ের মা। আশার ব্যাপারে সে আশার বাবা মায়ের কাছে বিভিন্নভাবে প্রশ্ন করে জেনে নেয় যে আশা কোনোভাবেই নিজের হাজবেন্ডের কাছে যেতে চাইছে না, কারণ হাজবেন্ডকে তার দেখতে পছন্দ হয়নি। তখন সেই ব্যাপারটা সুযোগ নিয়েছিল উমেশ। উমেশ এবার সুযোগ পেলেই আশার সাথে কথা বলে। একদিন সে আশাকে বলে যে সে আশাকে বিয়ে করতে চায়। আশাও কিন্তু চাইছিল নিজের খারাপ দেখতে হাজবেন্ড রাজুকে ছেড়ে দিয়ে অন্য কারোর সাথে বিয়ে করতে। তবে সে কখনোই ভাবেনি যে উমেশের মতো একজন আনম্যারিড ছেলে তার সাথে বিয়ে করাতে ইচ্ছুক হবে। তারপর থেকে সে নিজের হাজবেন্ডের সাথে একদম কথাবার্তা বন্ধ করে দিয়ে শুধুই উমেশের সাথে ঘোরাঘুরি, তার সাথে ভবিষ্যতের নানা রকম স্বপ্ন দেখা শুরু করে। বেশ কিছুটা সময় এইভাবেই কাটে। একদিন সে উমেশকে বলে যে চলো এবার আমরা বিয়ে করি। উমেশ তখন বলে যে না, আমি জেলা পরিষদের ভোটে দাঁড়াচ্ছি, এখনই যদি আমি তোমার সাথে বিয়ে করি তাহলে আমার এই রাজনীতিক ক্যারিয়ারে প্রভাব পড়বে। আগে ভোট হয়ে যাক, দেখি কি হচ্ছে, তারপর আমি তোমার সাথে বিয়ে করব। সে ভোটে দাঁড়ায়, সে ভোটে জিতেও যায়। তারপর থেকে আশা কিন্তু বারবার বিয়ের কথা বলতে থাকে। এবার একদিন সুযোগ বুঝে উমেশ আশাকে বলে যে আমি তোমার সাথে বিয়ে অবশ্যই করব, কিন্তু তুমি জানো তো যে বিয়ে করলে পণ দিতে হয়। আশা কিন্তু অবাক হয়। আমার বাবা গরিব, আমি ম্যারিড একজন মহিলা, আমি নিজের হাজবেন্ডকে বাদ দিয়ে তোমার সাথে বিয়ে করব, তোমাকে কোথা থেকে পণ দেব? পণ দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। তোমার যে আনম্যারিড সব থেকে ছোট বোন নিশা রয়েছে, সেই নিশার সাথে আমি কয়েক ঘন্টা একসাথে কাটাতে চাই। নিশা যদি রাজি হয়ে যায় তাহলে আমি তোমার সাথে বিয়ে করে ফেলবো। কথাটা শুনে আশা বোঝে যে এই পর্যন্ত উমেশ তাকে ঠকাচ্ছিল। আসলে উমেশ একজন দুশ্চরিত্র মানুষ। তখনই সে ভেবে ফেলে আর কোনো দিন সে উমেশের সাথে কথা বলবে না, কোনো সম্পর্ক রাখবে না। আর তাকে দেখা করতে ডাকলে সে কিছুতেই আর উমেশের কাছে আসবে না। এটাই ভেবে সে ওখান থেকে চলে যায়। মন খারাপ হয় যে তাকে এইভাবে ঠকিয়েছে উমেশ। এবার সে নিজের বাপের বাড়িতে ছিল, তবে মনে মনে ভাবছিল যে হাজবেন্ডের কাছে ফিরে যাওয়া উচিত। অন্য কোনো লোকের উপরে বিশ্বাস করাটা ভালো হবে না, কারণ সে একবার বিশ্বাস করে খুব ঠকে গেছিল। কিন্তু মাঝে মধ্যেই সে যেহেতু উমেশের সাথে দেখা করতো ঘনিষ্ঠভাবে, উমেশ সেই ব্যাপারটা কন্টিনিউ করতে চাইছিল। আশা রাগ করে তার সাথে সম্পর্ক ভেঙে দিয়েছিল। উমেশ কিন্তু তাকে আবারও ফোনে বারবার ডাকাডাকি শুরু করে যে এসো, আমি ভাড়ায় একটা ঘর নিয়েছি, মাঝে মধ্যে তুমি এসো, আমরা দেখা করব। কিন্তু আশার মনের মধ্যে উমেশের প্রতি যে ঘৃণার সৃষ্টি হয়েছিল, সেই জন্য সে কিছুতেই আর উমেশের কাছে যেতে রাজি হচ্ছিল না। উমেশ এবার আশাকে ব্ল্যাকমেল করতে শুরু করে। সে বলে আমি তোমার শ্বশুর বাড়ির অ্যাড্রেস, তোমার হাজবেন্ডের অ্যাড্রেস সব জোগাড় করে ফেলেছি। তোমার আর আমার ঘনিষ্ঠ অবস্থায় অনেক ফটো ভিডিও আমার ফোনে রয়েছে, আমি সেগুলো কিন্তু তাদেরকে পাঠিয়ে দেব। তারপর দেখব তোমার হাজবেন্ড রাজু
তোমাকে কিভাবে অ্যাকসেপ্ট করে। তুমি যদি ভালো চাও তাহলে তুমি আমার সাথে এসে মাঝে মধ্যে দেখা করো, তাহলে আমি তোমার কোনো ক্ষতি করব না। এই ব্যাপারগুলো কিন্তু দিন প্রতিদিন বাড়ছিল, আর আশা কোনোভাবেই রাজি হচ্ছিল না উমেশের কাছে যাওয়ার জন্য। আশা মনে মনে একটা প্ল্যানিং করেছিল। আশা চলে গেছিল নিজের শ্বশুর বাড়ির এলাকায়। শ্বশুর শাশুড়ি একটা আত্মীয়ের বাড়ির বিয়ের অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল। সেই ডেটটাতে সে উমেশকে বলেছিল, এসো, আমার শ্বশুর বাড়িতে কেউ নেই, একান্তে দেখা করা যাবে। উমেশ রেডি হয়ে বাইক নিয়ে চলে এসেছিল। এদিকে আশার যে তিনজন বিয়ের আগের প্রেমিক, তাদেরকে আশা জানিয়েছিল, নিজের অসুবিধার কথা বলেছিল, তাদের কাছে হেল্প চেয়েছিল। তারা তিনজনে রাজি হয়ে গেছিল হেল্প করার জন্য। সেই ঘটনার দিন যখন উমেশ আশার শ্বশুরবাড়িতে এসে পৌঁছেছিল, সেই তিনজনও এসেছিল। তারা তিনজনে মিলে একটা দড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে মেরে ফেলেছিল উমেশকে। একজন যে অটোওয়ালা বন্ধু ছিল, সে নিজের অটোটা এনেছিল, সে অটো চালাচ্ছিল। অটোর পেছনে বসার সিটে উমেশকে শুইয়ে দেওয়া হয়েছিল, আর উমেশের বাইকটা চালাচ্ছিল বাকি দুজন বয়ফ্রেন্ড। এইভাবে তারা সারদা সহায়তা নদীর কাছে যায়। গিয়ে সেখানে প্ল্যান মোতাবেক উমেশকেও ফেলে দিয়েছিল, আর উমেশের বাইক, উমেশের ফোন সব ফেলে দিয়েছিল। তারা ভেবেছিল হয়তো জলে বয়ে চলে যাবে অন্য কোথাও, কিন্তু বডি, বাইক কোনোটাই জলে বয়ে চলে যায়নি। আশা আর তিনজন প্রেমিক মিলে যে অঘটনটা সেই রাত্রে ঘটিয়েছিল, সে ব্যাপারে কাকপক্ষীয় টের পায়নি। তবে পরের দিন সকালে পুরো ব্যাপারটা সবার সামনে এসেছিল। আশা আর আশার তিনজন প্রেমিক তারপর থেকে আজীবন কারাদণ্ডে দণ্ডিত হয়ে জেলেই রয়েছে। ঘটনাটা শোনার পরে যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।